অর্থ বিল ও আস্থা ভোট, সংবিধান আর জাতীয় নিরাপত্তা ছাড়া সব বিষয়ে মতামত দিতে পারবেন এমপিরা। ঐকমত্য কমিশনের বৈঠকে বিএনপির সুপারিশ। নির্বাচনের সময়সীমা নিয়ে বিএনপি এনসিপির দূরত্ব, ঐক্য গঠনে অন্য দলগুলোকে কাছে টানার চেষ্টা। 22 জুন পর্যন্ত বাড়ল দল নিবন্ধনের সময়সীমা। প্রাণেশিয়ার শিক্ষার্থী জাহিদুল হত্যা মামলার দায়ের, বৈষম্য বিরোধী দিকের দিকে আঙুল ছাত্র দলের, পরিকল্পিত হত্যার দাবি পরিবারের। পলিটিক্যাল এখানে তার কোনো ঝামেলা থাকার কথা না, কারণ সে এরকম ছেলেই না। এই হত্যার সাথে যারা জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। 6 দাবিতে সারা দেশে কারিগরি শিক্ষার্থীদের মহাসমাবেশ। 48 ঘন্টার মধ্যে দাবি না মানলে লং মার্চ টু ঢাকা ঘোষণা। আসামিদের হাত করা পড়ানো নিয়ে ট্রাইব্যুনালে উত্তাপ। ওবায়দুল কাদের সহ 45 জনের বিরুদ্ধে 20 জুলাই তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ। শুনছিলেন শিরোনাম। স্বাগত জানাচ্ছি শান্তবাজারে পুরো সংবাদ জুড়ে। সঙ্গে রয়েছে আমরা দুজন, আমি তানজিলা খান মিম, আমি গালিব ইবনে রিয়াজ। মিম, সংস্কারের জন্য সব দলগুলোর সঙ্গে সংস্কার কমিশনের একের পর এক বৈঠক চলছে। আজকে বিএনপির সাথে আরেক দফা বৈঠক হয়েছে এবং সেখানে বিএনপি সব থেকে বড় যে বিষয়, যে একটা বিষয় নিয়ে কথা উঠছিল যে সংসদ সদস্যরা কোন কোন বিষয়ে মতামত দিতে পারবেন কি দিতে পারবেন না, সেখানে কিছু বিষয় বাদ দিয়ে বাকি সব বিষয়ে তারা স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারবেন। এই যে কিছু বিষয় পারবেন না তার মধ্যে রয়েছে অর্থ বিল, সংবিধান সংশোধনী, আস্থা ভোট এবং সেই সাথে রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থ সংশ্লিষ্ট যে বিলগুলো থাকবে সেগুলোতে তারা স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারবেন না। সংস্কার নিয়ে দ্বিতীয় দফার বৈঠকে কমিশনের সাথে এই বৈঠক যে অনুষ্ঠিত হয়েছে সেখানে এই কথা জানিয়েছেন তিনি। এছাড়া সংবিধানের মূলনীতি সহ বেশ কয়েকটি বিষয়ে কমিশনের সাথে দলটির ঐকমত্য পৌঁছানোর কথাও জানিয়েছেন তিনি। বিস্তারিত জানাবেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। জুলাই বিপ্লবে আমূল রাষ্ট্র সংস্কার জন আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দুতে পরিণত হওয়ায় গঠিত সংস্কার কমিশনগুলো নিয়ে গঠন করা হয়েছিল জাতীয় ঐকমত্য কমিশন। রাষ্ট্র সংস্কারে কমিশন স্প্রেডশিটে 166টি সংস্কার সুপারিশ করলে বিভিন্ন বিষয়ে মতানৈক্য তৈরি হয় রাজনৈতিক দলগুলোর সঙ্গে। দেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপির সঙ্গে সংবিধান, নির্বাচন কমিশনের মতো 5টি সংস্কার কমিশনের প্রস্তাবনার ভিন্নমত নিয়ে ঐকমত্যে পৌঁছানোর লক্ষ্যে গত সপ্তাহে প্রথমবার বৈঠক করে বিএনপি। যে বিষয়গুলো নিয়ে দ্বিমত রয়ে গেছে সেসব নিয়েই দ্বিতীয় দফায় আলোচনা করতে রোববার সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে বসে বিএনপির প্রতিনিধি দল। বৈঠকে আলোচনার অগ্রগতি নিয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, মূলনীতি নিয়ে কমিশনের সাথে ঐকমত্যে এসেছে বিএনপি। পঞ্চম সংশোধনীতে গৃহীত যে প্রস্তাবনা, যেখানে মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাসের কথা আছে, বিসমিল্লাহির রহমানির রহিম উপরে আছে, এবং জাতীয়তাবাদ, গণতন্ত্র, তারপরে সমাজতন্ত্র অর্থাৎ সামাজিক ও আর্থিক, অর্থনৈতিক এবং সামাজিক ন্যায় বিচারের কথা বলা আছে, সেই প্রিয়াম্বলটা আমরা আমাদের প্রস্তাবনা বলেছি যে এটাই গ্রহণ করা। আসলে এটাই পঞ্চদশ সংশোধনের পূর্ব অবস্থা বলতে যা বোঝায় সেটা। এখানে ধর্ম নিরপেক্ষতা নেই, এখানে কোনো বহুত্ববাদের কথা নেই, সেটার সাথে আমরা একমত নই। এ সময় তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর পক্ষে রাষ্ট্র পরিচালনা কঠিন হয়ে যাবে বলে কমিশনের সাথে এনসিসি গঠন নিয়ে একমত নয় তাদের দল। রাষ্ট্র পরিচালনার সুবিধার্থে এবং সরকারের স্থায়িত্ব নিশ্চিত করার স্বার্থে আমরা 4টা বিষয় উল্লেখ করেছি: অর্থ বিল, সংবিধান সংশোধনী বিল, আস্থা ভোট এবং রাষ্ট্রীয় নিরাপত্তার প্রশ্ন। এই 4টা বিষয় বাদে সংসদ সদস্যরা স্বাধীনভাবে তাদের বক্তব্য এবং ভোট প্রদান করতে পারবে, তাতে সংসদ সদস্য পদ বিলুপ্ত হবে না। পার্টির চিফকেই প্রধানমন্ত্রী করবে সেটা আরেকজনকেও তো করতে পারে, সেটা অপশন থাকা উচিত। এবং মেজরিটি পার্টি থেকে প্রাইম মিনিস্টার হলেও যে লিডার অফ দি হাউস হবে কি হবে না, অন্যজন হবে কিনা, সেটাও তো অপশন রাখা উচিত যে অন্যজনও হতে পারে, তিনিও হতে পারেন। তো এই অপশনগুলো আমরা ফ্রি রাখতে বলছি ফর ডেমোক্রেটিক প্র্যাকটিস।
বৃহত্তর জাতীয় স্বার্থে সংস্কার কাজে স্বচ্ছতা ও আন্তরিকতা নিয়ে ঐকমত্য কমিশনকে সহযোগিতা করছে বলে জানায় দলটি। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। দেশে অস্থিরতা বিরাজ করছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনৈতিক দলগুলো ধৈর্যের সাথে আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করবে। দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বিএনপির প্রয়াত নেতা আব্দুল্লাহ আল নোমানের স্মরণ সভায় তিনি একথা বলেন। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে মোহাম্মদ জাহিদুল ইসলাম পারভেজ তাকে হত্যা করা হয়েছে। কারা হত্যা করেছে আমরা জানি না। যারা এই সময়ে একজন ত্যাগী ছাত্র নেতাকে হত্যা করতে পারে তারা নিঃসন্দেহেই বাংলাদেশের এই পরিবর্তনের আন্দোলনের সঙ্গে তারা কোনো মতেই সংযুক্ত ছিল না। সংস্কার নিয়ে রাজনৈতিক দলের মধ্যে কোনো দ্বিমত নেই, আর কোনো বিষয়ে দ্বিমত থাকলেও নির্বাচনের পরে সেটি সমাধান করা যাবে আশা করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর বিএনপির মতোই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় গণ অধিকার পরিষদ। সন্ধ্যায় দুই দলের বৈঠক শেষে একথা জানানো হয়। এদিকে দ্রুত নির্বাচন সহ ৮ দাবিতে একমত খেলাফত মজলিস ও জাতীয় নাগরিক পার্টি। বিস্তারিত প্রতিবেদনে। প্রধান উপদেষ্টা ঘোষিত ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচনের সম্ভাব্য সময়কে সামনে রেখে আলোচনা শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দলগুলো। ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে রোববার বিএনপির লিয়াজো কমিটির সঙ্গে নুরুল হক নূরের নেতৃত্বে গণ অধিকার পরিষদের বৈঠক হয়। বৈঠক শেষে গণমাধ্যমে কথা বলেছেন দুই দলের নেতারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ জানান, সংস্কার নিয়ে কোনো দলের মধ্যেই দ্বিমত নেই, তবে কোনো বিষয়ে দ্বিমত থাকলে নির্বাচনের পরেও রাজনৈতিক দলগুলো সমাধান করতে পারবে। আর ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে বিএনপির সঙ্গে একমত পোষণ করেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু। একটি অনির্বাচিত সরকারের হাতে কখনোই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ নয়। ডক্টর ইউনূস সাহেব একজন সম্মানিত ব্যক্তি, তিনি জাতির ক্রান্তিলগ্নে হাল ধরেছেন। আমরা তাকে সম্মান জানাই, আমরা তাকে রেসপেক্ট করি। তার সরকারকে আমরা সব দল সহযোগিতা করছি এবং আমরা রাজনীতির মাঠে আন্দোলন সংগ্রাম, হামলা মামলা, জেল জুলুম, রক্ত দিয়ে সংগ্রাম করে আজকের এই পতন নিশ্চিত করেছি। আমরা মনে করি দেশের ভবিষ্যতের জন্য, গণতন্ত্রের ভবিষ্যতের জন্য ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হওয়া উচিত। সবাই বলছে যে ঐক্যমতের পরিপ্রেক্ষিতে সংস্কার হবে, সবার প্রস্তাব জমা হয়েছে এবং সেই বিষয়গুলো বিবেচনা করে কোথায় কোথায় ঐক্যমত হয়েছে সেটা নির্ধারণ করার জন্য 1 সপ্তাহ বেশি সময় লাগার কোনো কারণ নেই এবং সেটা নির্ধারণ করে যেখানে ঐক্যমত হয়েছে সেই ঐক্যমতের পরিপ্রেক্ষিতে জাতীয় সনদ সই করে নির্বাচনের দিনকাল ঘোষণা করা অত্যন্ত প্রয়োজনীয়। একই দিন খেলাফত মজলিসের সাথে বৈঠকে বসে জাতীয় নাগরিক পার্টি। বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে জুলাই আগস্ট আন্দোলনে গণহত্যায় জড়িত অপরাধীদের বিচারের পাশাপাশি দলগতভাবে আওয়ামী লীগের বিচারের দাবি করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। শহীদদের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। এ সময় খেলাফত মজলিসের মহাসচিব বলেন, বিচার সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনৈতিক নিবন্ধন স্থগিত রাখতে হবে। এ সময় দ্রুত নির্বাচন সহ ৮ দাবিতে একমত জানায় দুটি দল। আমরা এই বিষয়ে ঐক্যমত যে সেই সময়ের আগে অর্থাৎ নির্বাচনের পূর্বে একটা তো বিচারের বিষয়টা আমরা বলেছি, আর একটা হচ্ছে যে মৌলিক সংস্কার, রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কারের জন্য যে জুলাই সনদের কথা বলা হচ্ছে সেটা দ্রুত উদ্যোগ নিয়ে সেটা দ্রুত বাস্তবায়ন করতে হবে ঐক্যমতের ভিত্তিতে। মৌলিক সংস্কারের জন্য ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদ প্রণয়ন করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন ব্যবস্থা করতে হবে। এর আগে গত শনিবার 12 দলীয় জোট এবং এলডিপির সাথে বৈঠক করেছে বিএনপি। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা। পুরাতন নির্বাচনী ব্যবস্থায় অনাস্থা প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। নির্বাচন কমিশনের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক বৈঠক শেষে দুপুরে সাংবাদিকদের এই কথা জানান দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট আসার পরেই নির্বাচন কমিশন ভোটের আনুষ্ঠানিক প্রস্তুতি নেবে বলেও জানান তিনি। বিস্তারিত জানাবেন প্রতিবেদনে। এবছর ডিসেম্বর অথবা 2026 সালে জুন মাসের মধ্যে নির্বাচন হওয়ার কথা রয়েছে, তবে তার আগে চলছে সংস্কার কাজ। এছাড়াও ঐকমত্য কমিশনের সঙ্গে ধারাবাহিক বৈঠক চলছে রাজনৈতিক দলগুলোর, যেখানে ঘুরে ফিরে আসছে সংস্কার আর নির্বাচন প্রসঙ্গ।
এমন প্রেক্ষাপটে এবার নির্বাচন কমিশনের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক বৈঠকে বসে জাতীয় নাগরিক পার্টি। রোববার বেলা 12:30টায় নির্বাচন ভবনে আসেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল। বৈঠকে বসেন প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে। প্রায় 2 ঘন্টা বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন এনসিপি প্রতিনিধি দল। এতে উঠে আসে সিইসির সঙ্গে হওয়া আলোচনার নানা বিষয়। বলেন, ঐকমত্য কমিশনের প্রতিবেদনের উপরই আগামীতে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের রূপরেখা নির্ভর করছে। তবে পুরনো ব্যবস্থায় ভোটে যেতে চায় না এনসিপি। ঐকমত্য কমিশনের রিপোর্টগুলো যখন ফাইনাল হবে আসবে এবং সেখানে নির্বাচন কমিশনের প্রত্যেকটা সাংবিধানিক প্রতিষ্ঠানে ওনারা পাঠাবে। ওইখান থেকে সিদ্ধান্ত হওয়ার পরে আমরা ওই সিদ্ধান্তগুলোর কথা বলছি, যে সিদ্ধান্তগুলো তারা পাঠাবে যাতে ওইগুলা বাস্তবায়ন হয়। এখন তো হলো সবগুলা, যেমন আমরা গতকালকে ঐকমত্য কমিশনের সাথে বসেছিলাম, আমরা নির্বাচন কমিশন নিয়েও সেখানে অনেকগুলো কথা হয়েছে, আমরা আমাদের প্রস্তাবনাগুলোও দিয়েছি। বিশেষত বড় একটা নারী ভোটারদের কীভাবে ইনকর্পোরেট করতে, অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তো ফাইনাল হওয়ার পরে যাতে এটা বাস্তবায়ন হয় সে বিষয়ে আমরা ফোকাস করতেছি। এছাড়াও মন্তব্য করার ক্ষেত্রে কমিশনকে আরও সতর্ক থাকার কথাও বলেন নাসির উদ্দিন পাটোয়ারি। জানান, সরকারের দিক থেকে নির্বাচনের রোডম্যাপ বা দিক নির্দেশনা আসার আগেই নির্বাচন কমিশন রোডম্যাপের কথা বললে সেখানে সন্দেহ তৈরি হয়। রোডম্যাপের কথা আমরা শুনি নাই, কিন্তু নির্বাচন কমিশন থেকে এসেছে। এই জন্য আমরা বলবো, কোনো জায়গায় কথা বলার জন্য নির্বাচন কমিশন নিজেদের জায়গা থেকে সতর্ক থাকবেন। এবং প্রধান উপদেষ্টা যে কথা বলেছেন যে একটি ডিসেম্বর থেকে জুনের মধ্যে যে নির্বাচন, সেই বিষয়ে তারা কাজ শুরু করার জন্য করতে পারে। কিন্তু রোড ম্যাপ বা সরকার থেকে কোনো দিক নির্দেশনা আসার আগেই যখন তারা নিজেদের থেকে কোনো কথা বলে থাকেন, সেটা নিয়ে আমরা একটু সন্দেহ পোষণ করি। পরে সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিকদের সাথে কথা বলে জানান, এখন পর্যন্ত 20টি রাজনৈতিক দল নিবন্ধনের সময় বাড়ানোর জন্য আবেদন করেছে। সেই প্রেক্ষিতে 22 জুন পর্যন্ত রাজনৈতিক দলের নিবন্ধনের সময় বাড়ানো হয়েছে। রাজনৈতিক দলের নিবন্ধনের সময়সীমা 20 এপ্রিল, আজকে তারিখ যেটা শেষ হচ্ছে, এটা বাড়বে কিনা সময়সীমা কমিশনের সিদ্ধান্ত মতে আমরা আগামী 22 জুন, আই রিপিট 22 জুন রোববার পর্যন্ত একই শর্তে বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ পর্যন্ত রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য 7টি রাজনৈতিক দল আবেদন করেছে বলেও জানান সিএসসি। আর 7টা দল আবেদন করেছে এ পর্যন্ত। সানি মৃধা, এখন, ঢাকা। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যায় বনানী থানায় মামলা করেছে তার পরিবার। আসামি করা হয়েছে একই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মাহাথির হাসান, আইন বিভাগের আবুজর কিফারি ও বিবিএর মেহরাজ ইসলামকে। মূল আসামি করা হয়েছে এই সবাইকে। পরিবারের দাবি, রাজনৈতিক ফায়দা হাসিলে পূর্ব পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। এদিকে সংবাদ সম্মেলনে ছাত্রদল সভাপতির অভিযোগ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সুবহান নেয়াজ তুষার, হৃদয় নিয়াজি এই হত্যাকাণ্ডে জড়িত। দ্রুত তাদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি। বিস্তারিত প্রতিবেদনে। শনিবার বিকেলে বনানীর কামাল আতাতুর্ক এভিনিউতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সামনের ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে সেখানকার টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে। সিসিটিভি ফুটেজে দেখা যায় প্রধান ফটকের বাইরেই কয়েকজন দেশীয় অস্ত্র দিয়ে একের পর এক আঘাত করে তাকে। এক পর্যায়ে দৌড়ে ভবনের ভেতরে প্রবেশ করেন পারভেজ। তার শার্টে লেগেছিল রক্তের ছোপ। পরে সহপাঠীরা তাকে কুর্মিটোলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় আলোচনা সমালোচনা। রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের আশপাশের পরিবেশ গুমোট হয়ে ওঠে পারভেজের স্বজনদের আহাজারিতে। বনানীতে মামলা করছি কালকে। হত্যাটা করছে এটা একজন পরিকল্পনা বলতে এটা প্রশিক্ষিত। নিহতের ফুফাতো ভাইয়ের অভিযোগ, রাজনৈতিক ফায়দা হাসিলে পূর্ব পরিকল্পিতভাবে কোনো পক্ষ তাকে হত্যা করেছে। অভিযোগের তীর বিশ্ববিদ্যালয় প্রশাসনের দিকেও। 4টার দিকে মারা গেছে, 3:30টায় আমার ক্লাসরুমের হলে বয়ে ফোন দিছে, ভাই তোমার লোকে অনেক আলাপ আছে। ছাত্র দলের পলিটিক্সের সাথে কিছু সম্পৃক্ত, পদ পদবি কোনো ছিল না। আমার ভাইটারে মাইরালছে।
নিহত জাহিদুল ইসলামকে নিজেদের কর্মী দাবি করে হত্যাকাণ্ডে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 5 নেতার জড়িত থাকার অভিযোগ করেছে ছাত্রদল। দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়েছে পারভেজের জানাজা। পারভেজ ইসলামের উপর চালানো এই হামলা ছিল পূর্ব পরিকল্পিত। এই হামলায় মেহরাজ ইসলামের সাথে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানা কমিটির যুগ্ম আহ্বায়ক সুভান নিয়াজ তুষার ও যুগ্ম সদস্য সচিব হৃদয় মিয়াজি নেতৃত্বে বনানী এলাকার বেশ কিছু উচ্ছৃঙ্খল সন্ত্রাসী জড়িত ছিল। দিনে দিনে ছাত্রদলের নেতাকর্মীদের ডিহিউম্যানাইজ করার যে পরিকল্পিত ষড়যন্ত্র, এটা অত্যন্ত পরিকল্পিতভাবে সাজানো হয় শহীদ পারভেজদের হত্যাকাণ্ডের বৈধতা মাধ্যমে। এদিকে ছাত্রদলের এই অভিযোগ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রোববার নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে এই দাবি করে সংগঠনটি। হত্যাকাণ্ডে বনানী থানায় প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের 8 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত 50 থেকে 60 জন আসামি করে মামলা দায়ের করা হয়েছে। জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। পার্টি বাইরে আছে, আমাদের গ্রেপ্তার করার জন্য অভিযান অব্যাহত আছে। তো আমাদের গোপনীয় জিনিস, এটা তো আর প্রকাশ করা যায় না। এটা তো আমাদের অবশ্যই আমরা সঠিকভাবে তদন্ত করে যারা অরিজিনালি ওই অভিযোগের সাথে জড়িত এবং আমরা ভিডিও ফুটেজ দেখে যারা জড়িত প্রত্যেকটা লোক যেন আইনের আওতায় আসে, এইটা আমাদের উদ্দেশ্য। এদিকে দুপুরে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে অবরুদ্ধ করে রাখেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। আজকে উনার ডে অফ, কিন্তু উনি তারপর আজকে অফিসে আসছে অফিস করতে। এটা হচ্ছে উনার দুঃখ। যখন জিজ্ঞেস করলাম স্যার এটাই আপনার দুঃখ, আমাদের ভাই মারা গেছে, এটা আপনার দুঃখ না? পরে হত্যাকারী ও তাদের সহযোগীদের গ্রেফতার সহ 3 দফা দাবিতে বিক্ষোভ মিছিল করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তৌহিদুল তারেক, এখন ঢাকা। রাজধানীর বনানীতে ছুরিকাঘাতে নিহত প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী পারভেজের গ্রামের বাড়িতে চলছে মাতম। একমাত্র সন্তান হারিয়ে পাগল প্রায় মা বাবা, একমাত্র বোন, কাছের স্বজন ও গ্রামের মানুষ। তুচ্ছ ঘটনায় প্রকাশ্যে এমন নির্মম হত্যায় হতবাক সবাই। বিস্তারিত জানাবেন হারুনুর রশিদ। সন্তান হারানোর শোকে অঝরে কাঁদছেন আর বারবার মূর্ছা যাচ্ছেন মা পারভিন আক্তার। বাবা জসিমউদ্দিন যেন শোকে পাথর। এলাকার প্রিয় মুখ জাহিদুল ইসলাম পারভেজের এমন মর্মান্তিক মৃত্যুতে কাঁদছে স্বজন ও প্রতিবেশীরাও। মৃত্যুর আগের রাতে মায়ের সাথে ভিডিও কলে শেষ কথা হয় পারভেজের। সন্তানের মৃত্যুর খবরে ভোরে বাড়ি ফিরেছেন কুয়েত প্রবাসী বাবা, সাবেক ছাত্রদল নেতা জসিমউদ্দিন। একমাত্র ছেলের এমন মৃত্যুর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। আমার সহমায় আলাইতো, আমি বাচ্চা থেকে গেলাম, আমার সন্তান যদি না থাকে আমি বাচ্চা থেকে গেলাম। একটা হাত তো ভেঙে দিত, 2টা হাত তো ভেঙে দিত। খালি মুগ্ধ আমার সাথে কথা বললে আমার আব্বা করে ডাক দিত। আমি আব্বা ডাকটা শুনতাম। আমার সন্তান, আমার যারা আমার সন্তানকে হত্যা করছে, আমার ছেলেকে হত্যা করছে, তাদের আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমার অপরাধ কি? আমার ভূতের, আমার কি অপরাধ? আমার ভূতের মারছে, এখন আমার সামনে আনো। বাবা বিদেশে থাকায় নিজের গ্রামের বাড়িতে নতুন একতলা বাড়ি নির্মাণ করেছিলেন পারভেজ, কিন্তু সে বাড়িতে আর থাকা হলো না তার। ছাত্রদল কর্মী পারভেজের মৃত্যুর খবরে ভালুকার বিরুনিয়া ইউনিয়নের কাইচান গ্রামে ভিড় করেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। যারা এই ঘটনা ঘটাইছে এবং হত্যা করছে তাদের সুষ্ঠু বিচার যাতে হয়। লেখাপড়া করতো, সে বিএনপি রাজনীতির সাথে জড়িত ছিল, তার আব্বু বিএনপি রাজনীতির সাথে জড়িত। সেইভাবে জ্বরে পড়লো, এটা আমি সরকারের কাছে আমি এটার বিচার চাই। অত্যন্ত নম্র, ভদ্র এবং হাসি খুশি একটা ছেলে ছিল। তার মৃত্যু যেন আমার মাথার উপর আকাশ ভেঙে পড়েছে, বলার মতো ভাষা নেই। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের 6ষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী ছিল পারভেজ। শনিবার বিকেলে রাজধানীর বনানীতে বিশ্ববিদ্যালয়ের সামনে তাকে প্রকাশ্যে ছুরিকাঘাত করে হত্যা করে দুর্বৃত্তরা। হারুনুর রশিদ, এখন, ময়মনসিংহ। চট্টগ্রামের রাউজানে প্রতিপক্ষের গুলিতে নিহত হয়েছেন মোহাম্মদ মানিক নামে এক যুবদল কর্মী। শনিবার রাতে বাড়ির সামনে 10 থেকে 15 জন মুখোশধারী তাকে হত্যা করে পালিয়ে যায়। পরিবারের অভিযোগ, আধিপত্য বিস্তার নিয়ে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। আরও জানাচ্ছেন হুসাইন জিয়াদ।
গেল কয়েক মাস ধরে উত্তপ্ত চট্টগ্রামের রাউজান। বালুমহাল দখল, চাঁদাবাজি, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে প্রাণ হারাচ্ছে রাজনৈতিক দলের কর্মীরা। চলছে পাল্টাপাল্টি সমাবেশ ও মানববন্ধন। দলীয় কোন্দলের সবশেষ বলি হলেন বাগওয়ান ইউনিয়নের যুবদল কর্মী মোহাম্মদ মানিক। শনিবার রাতে বাড়ির সামনে একাধিক গুলি করে তাকে হত্যা করে দুর্বৃত্তরা। পরিবারের দাবি, নিহত মানিক গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর অনুসারী। পারিবারিক ও রাজনৈতিক কোন্দলে এর আগেও তাকে হত্যার চেষ্টা করা হয়। বহুত আগে তো উনি মাইতু সাথ দেয়, আরেকবার মাসানিক আগে মামুনের ধরিবার আগে এই মামুনে মারি ফেলে তো চাই 10-15 জন 20 জন মতো যাই রে। বিচার চাইবো যে মারছে যে, ঠিক আছে এটা তো মারছে যে মানে কিরকম দেখার বিষয়ও না, দেখতেও পারতেছি না আমরা এভাবে করে মারছে যে। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে স্বজনরা জানান, রাউজান এখন আতঙ্কের জনপদ। অনেক আতঙ্কে আছি, এই হত্যার সুষ্ঠু বিচার চাই আমরা। কে মারছে যায় না, আমার বাইকে 15-20 জন এসে অতর্কিতভাবে আহত করে হত্যা করে। এদিকে ঘটনাস্থল থেকে শটগানের কয়েকটি কার্তুজ উদ্ধার করা হয়েছে, তবে এখন পর্যন্ত কাউকে আইনের আওতায় আনতে পারেনি পুলিশ। রাউজান এলাকায় আমাদের যে কিছু সন্ত্রাসী গ্রেপ্তার হয়েছে ইতিমধ্যে এবং কিছু অস্ত্র উদ্ধারও হয়েছে তাদের নিকট থেকে। তো সেক্ষেত্রে প্রতিটি ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সাথে আমরা দেখি। পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে সম্প্রতি যে খুনের ঘটনা ঘটেছে সেটা গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং আসামি গ্রেপ্তারের জন্য থানা পুলিশ এবং গোয়েন্দা শাখা একযোগে কাজ করছে। পতিত আওয়ামী লীগ সরকারের আমলে রাউজানে একক আধিপত্য ছিল সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীর। এরপর গেল 8 মাসে প্রায় অর্ধশত হামলা, গোলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। গেল জানুয়ারিতে উপজেলার নোয়াপাড়া এলাকায় ব্যবসায়ী জাহাঙ্গীরকে চাঁদার দাবিতে হত্যা করা হয় প্রকাশ্য দিবালোকে। হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। 6 দফা দাবি আদায়ে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে উত্তাল সড়ক, মহাসড়ক ও বিভিন্ন পলিটেকনিকের ক্যাম্পাস। পূর্ব ঘোষিত কর্মসূচিতে অংশ নিতে সকাল থেকে ব্যানার ফেস্টুন নিয়ে নির্ধারিত স্থানে জড়ো হন শিক্ষার্থীরা। 48 ঘন্টার মধ্যে দাবি আদায় না হলে লং মার্চ টু ঢাকা কর্মসূচির ঘোষণা দিয়েছে কারিগরি শিক্ষা আন্দোলন বাংলাদেশ। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত। সকাল থেকেই 6 দফা দাবি আদায়ে ঢাকার প্রায় 20টি সরকারি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা জড়ো হন আগারগাঁও মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে। সড়কে অবস্থান নিয়ে দাবি আদায়ে দিতে থাকেন স্লোগান। এছাড়াও কারিগরি শিক্ষা বোর্ডের অধীন রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ঢাকা পলিটেকনিকের সামনে জড়ো হন। সেখান থেকে তাদের বিক্ষোভ মিছিলটি আগারগাঁও মহিলা পলিটেকনিকের সামনের মহাসমাবেশে যোগ দেয়। আমাদের জন্য যদি উচ্চশিক্ষার কথা বলি তো সেক্ষেত্রে একটাই প্রতিষ্ঠান আছে, তো আমাদের অন্যতম দাবি হচ্ছে যে একটা বিশ্বমানের কোনো একটা প্রতিষ্ঠান হোক। পলিটেকনিক সেক্টরে যে ল্যাব সহকারী অ্যাসিস্ট্যান্টশিপে যারা যুক্ত হয়েছে তাদের নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা আছে যে তারা পদোন্নতি পাবে না, জেনেও তারা আমাদের এখানে আমাদের বিরুদ্ধে মামলা করে আমাদের এখানে মামা থেকে মাস্টার হওয়ার এক পায়ে তারা করছে। আমরা এর বিরুদ্ধে প্রধান দাবিটি উত্থাপন করেছি। সমাবেশ থেকে ঘোষণা দেওয়া হয় 48 ঘন্টার মধ্যে দাবি পূরণ না হলে লং মার্চ টু ঢাকা কর্মসূচির। যদি আগামী 48 ঘন্টার ভিতরে কোনো সমাধান না দিন তবে আমরা 48 ঘন্টার মধ্যে লং মার্চ টু ঢাকা পালন করব ইনশাআল্লাহ। কেন্দ্রীয় কর্মসূচির সাথে একাত্মতা পোষণ করে তীব্র রোদ উপেক্ষা করে দাবি আদায়ে ব্যানার ফেস্টুন নিয়ে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন সরকারি বেসরকারি পলিটেকনিকের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের দাবি আদায়ে স্লোগানে মুখর হয়ে ওঠে শহীদ মিনার প্রাঙ্গণ। 6 দফা দাবি যতক্ষণ না পর্যন্ত বাস্তবায়ন হচ্ছে আমরা পলিটেকনিকের সকল স্টুডেন্ট রাজপথে আছি। এর সাথে আমাদের যে ভাই বোনদের উপরে যে হামলা করা হয়েছে তার সুষ্ঠু তদন্ত এবং বিচারের দাবি জানাচ্ছি। আমরা আজকে যে আন্দোলন করছি এর উপর নির্ভর করছে আমাদের পলিটেকনিকের অস্তিত্ব, ঠিক কিনা ভাইরা আমার? পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জড়ো হন বিভিন্ন পলিটেকনিকের হাজারখানেক শিক্ষার্থী। 6 দফা দাবি আদায়ে চলে মুহুর্মুহু স্লোগান। যদি আমাদের বিজয় না আসে, যদি আমাদের দাবিগুলো পূরণ না করে তাহলে একসাথে শতাধিক বেসরকারি পলিটেকনিক এবং 49 সরকারি পলিটেকনিক সেক্টরগুলো ধ্বংস হয়ে যাবে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ক্লাস পরীক্ষা বর্জন করে মহাসমাবেশ ও বিক্ষোভে অংশ নেন ময়মনসিংহের বিভিন্ন পলিটেকনিকের শিক্ষার্থীরা। একই দাবিতে কুমিল্লায় সরকারি পলিটেকনিকের সাথে বেসরকারি পলিটেকনিক
ও সার্ভে ইনস্টিটিউটের শিক্ষার্থীরাও খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে থাকেন। পরে অনুষ্ঠিত হয় বিক্ষোভ সমাবেশ। খুলনার সরকারি ও বেসরকারি পলিটেকনিকের শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন। দাবি না আদায় পর্যন্ত আমরা আস্তে আস্তে এমন পর্যায়ে যাব, আমাদের আস্তে আস্তে আমরা আরো বৃহৎ থেকে বৃহৎ কর্মসূচি পালন করব। দুপুরে যশোর পলিটেকনিক কলেজ থেকে বের হওয়া একটি বিক্ষোভ মিছিল শহরের প্রাণকেন্দ্র দরাটানায় গিয়ে শেষ হয়। এরপর সেখানে সমাবেশ করেন শিক্ষার্থীরা। এছাড়াও বৈষম্য দূরীকরণে ফরিদপুর, সিরাজগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেন সরকারি বেসরকারি পলিটেকনিকের শিক্ষার্থীরা। সাদাত শাহেদ, এখন। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীনের প্রস্তাবনা একই জায়গায় আটকে আছে। ভারতের সহায়তা ছাড়া এই প্রকল্প বাস্তবায়ন সম্ভব নয় বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা পরবর্তী সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি। জরুরি ভিত্তিতে রোহিঙ্গা সংকট মোকাবেলায় বিশ্ব ব্যাংকের সহায়তায় নতুন করে ব্যয় বাড়ানো হয়েছে একটি প্রকল্পের। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে একনেক বৈঠকে এদিনে 24,247 কোটি টাকার 24টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে 13,525 কোটি টাকায় বিশ্বব্যাংকের সহায়তায় বে টার্মিনাল প্রকল্প রয়েছে। প্রকল্পগুলোর মধ্যে সরকারি অর্থায়ন 3,134 কোটি টাকা, প্রকল্প ঋণ 16,700 কোটি টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন 4,426 কোটি টাকা। সংবাদ সম্মেলনে পরিকল্পনা উপদেষ্টা বলেন, অর্থনীতির সাথে তাল মেলাতেই বড় অবকাঠামো প্রকল্পের অনুমোদন দিচ্ছে সরকার। চীনের পক্ষ থেকে বেশ কয়েক বছর আগে দেওয়া হয়েছিল, কিন্তু এটাকে ঠিক প্রকল্প বলা যাবে না। কাজেই আমরা এখনো নীতিগতভাবে ওই জায়গাতেই আছি যে আসলে একটা প্রকল্প এখানে করা যাবে কিনা, যেটুকু পানি আসে সেইটুকুতে কি একটা ভালো প্রকল্প হবে কিনা, এবং সেই প্রকল্প যদি হয় তাহলে তখন প্রশ্ন উঠবে। চীন নীতিগতভাবে সম্মত। জুলাই আগস্ট আন্দোলনে মানবতা বিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদের সহ 45 জন আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলে 20 জুলাই পর্যন্ত সময় বেঁধে দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের বেঞ্চে প্রসিকিউশনের সময় আবেদন মঞ্জুর করে এই আদেশ দেন। এদিন আসামিদের আদালতে হাজির করার সময় হ্যান্ডকাফ পরানো নিয়ে আলোচনা হয় ট্রাইব্যুনালে। এ সময় আসামিদের ব্যাপারে পুলিশকে অপ্রয়োজনে কঠোর না হতে নির্দেশ দেন আদালত। মশিউর অনিকের প্রতিবেদন। কঠোর নিরাপত্তার মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাঠগড়ায় আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, এমপি, উপদেষ্টা ও সচিব পর্যায়ের 19 জন। প্রিজন ভ্যান থেকে প্রথমে নামেন দলটির প্রভাবশালী নেতা ও সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি। এরপর বেরিয়ে আসেন সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান। এ সময় গণমাধ্যমের ক্যামেরা লক্ষ্য করে কিছু কথা বলতে চাইলে নিরাপত্তারক্ষীরা তাকে থামিয়ে দেন। এরপর একে একে হাসানুল হক ইনু, আনিসুল হক সহ অন্যদের হাজির করা হয়। এ সময় 2 হাত পেছনে রেখে হাতকড়া পরানো অবস্থায় ছিলেন তারা। তবে সাবেক বাণিজ্যমন্ত্রী ফারুক খানকে দেখা যায় লাঠিতে ভর করে ধীর গতিতে এগোতে। শুনানিতে আওয়ামী লীগের শীর্ষ নেতারা হাতকড়া পরিয়ে আদালতে তোলা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। বলেন, এতে তাদের মর্যাদাহানি হয়। পুলিশ জানায়, আদালতে আনা নেওয়ার সময় হাত উঁচিয়ে প্রদর্শন, হুমকি ও ধমক দেয়া ঠেকাতে হাতকড়া পরানো হয়। এই সময় আদালত পুলিশকে বাড়াবাড়ি না করার নির্দেশ দিয়ে বলেন, আদালতে হাতকড়া পরানো যাবে না। জেল কোড অনুযায়ী আসামিকে আদালতে কিভাবে উপস্থিত করা হবে না, এটা জেল অথরিটি নির্ধারণ করার ক্ষমতা রাখেন। তারা খুবই আনরুলি আচরণ করেছেন, এদেরকে ধমক দিয়েছেন, গালাগালি করেছেন, হুমকি দিয়েছেন, নির্বংশ করার কথা বলেছেন। একজন তো তিনি হেলমেট ছুঁড়ে মেরেছেন। আলোচিত এই মামলায় ওবায়দুল কাদের সহ 45 জন আসামির বিরুদ্ধে রোববার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে প্রসিকিউশন সময় চাইলে 20 জুলাইয়ের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। মামলাতে 45 জন আসামি যাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগ আছে, তারা কমান্ড রেসপন্সিবিলিটিতে, সুপিরিয়র রেসপন্সিবিলিটিতে তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে সেই মামলাটার আজকে নির্ধারিত তারিখ ছিল। আজকে 17 জনকে উপস্থিত করা হয়েছিল। এই 17 জনকে উপস্থিত করার পরে প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা তদন্তের যে অগ্রগতি সেটার ব্যাপারে একটা রিপোর্ট দিয়েছি এবং জানিয়েছি যে আমাদের আরও 2 মাস সময়ের দরকার। সেই 2 মাস সময় আদালত মঞ্জুর করেছেন। প্রসিকিউশন বলছে, এই মামলাটির পাশাপাশি মানবতা বিরোধী অপরাধের অন্যান্য মামলার তদন্ত প্রায় শেষের দিকে। মশিউর অনিক,
এখন ঢাকা। আওয়ামী লীগের আমলে গুম হওয়া স্বজনদের খোঁজে মানববন্ধন করেছে গুমের শিকার পরিবারগুলোর সংগঠন মায়ের ডাক। সকালে হাইকোর্ট মাজার গেটে শতাধিক স্বজন মানববন্ধনে অংশ নেন। তারা বলেন, শেখ হাসিনা পতনের ৮ মাস পেরিয়ে গেলেও এখনও চিহ্নিত খুনিদের বিচার হয়নি। অভিযোগ করেন, যারা গুম খুনের মাস্টার মাইন্ড তারা ৫ আগস্টের পরে ক্যান্টনমেন্ট থেকে পালিয়ে গেছে। যারা তাদের পালিয়ে যেতে সহায়তা করেছে তাদেরও বিচারের আওতায় আনতে হবে। শীঘ্রই গুম হওয়া ব্যক্তিদের ফেরত চান স্বজনরা। পরে ৩ দফা দাবিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে এ নিয়ে স্মারকলিপি দেন তারা। মায়ের ডাকের সংগঠকরা জানান, অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে তারা দিনকে দিন হতাশ হয়ে পড়েছেন। আমি আমার বাবাকে ফেরত পাচ্ছি না। ৫ আগস্টের পরে তো আমাদের এভাবে কোনো দাঁড়ানোর কথাই ছিল না। অন্তর্বর্তী সরকার আজকে ৮ মাস অতিবাহিত করলো, তারা আমাদের স্বজনদের সন্ধান দিতে পারে নাই। এই আন্দোলন অব্যাহত রাখা উচিত। তাইলেই কেবল দুষ্কৃতিকারীরা ভয় পাবে, তাইলেই কেবল যারা সাজা দিতে পারে তারা সতর্ক হবে, তারা সক্রিয় হবে এবং ন্যায্যতা প্রতিষ্ঠা করার চেষ্টা করবে। চট্টগ্রামের আতুরা ডিপো এলাকায় সিএনজি চালিত অটোরিকশায় পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ 2 নারীর একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। এই ঘটনায় কে বা কারা ঘটিয়েছে তা বলতে না পারলেও পুলিশের ধারণা এটি পূর্ব শত্রুতা বা ছিনতাইয়ের উদ্দেশ্যে করা হতে পারে। বিস্তারিত প্রতিবেদনে। রোববার ভোর 4:30টা চট্টগ্রাম নগরীর আতুরা ডিপোর পেট্রোল পাম্পের সামনে সিসিটিভিতে ধরা পড়ে সিএনজি চালিত অটোরিকশায় আগুন লাগার ঘটনা। অন্ধকারে হঠাৎ দেখা যায় দাউ দাউ করে জ্বলে ওঠা আগুনের চিত্র। রাউজান থেকে আসা অটোরিকশাটিতে এক শিশুসহ 6 যাত্রী ছিল। আতুরা ডিপো এলাকায় এলে পথরোধের চেষ্টা করে মুখে কাপড় বাঁধা 3 যুবক। চালক জানান, গাড়ির মুখ ঘুরিয়ে দিলে তারা ছুঁড়ে মারেন আগুন লাগানো একটি কাঁচের বোতল। এর পরপরই মোটরসাইকেলে চড়ে সটকে পড়েন দুর্বৃত্তরা। এখানে 3টা ছেলে মুখ বাঁধা ছিল, একটা মোটরসাইকেল ছিল লাল কালারের মনে হয়। ধমক দিছে, গাড়ি আমি ব্রেক করে ফেলছি। যাত্রীকে মানে ওই রক্ষা করার জন্য আমি নিজে গাড়িটা মোচড় দিচ্ছি। মোচড় দেওয়ার পরে কি একটা মেলা মারছে আপনার বোতল টাইপের। এই বোতলটা ঢুকে গেছে যে আপনার যাত্রীর পর্দার ভিতরে, ঢুকে যাওয়ার সাথে সাথে গাড়িতে আগুন লেগে গেছে। কিছু বুঝে ওঠার আগেই অটোরিকশায় লাগা আগুনে দগ্ধ হন 2 বোন লায়লা ও ঝর্ণা। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে গুরুতর দগ্ধ লায়লাকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় ঢাকায়। আমি দেখছি যে গাড়ি আনি ঢুকে ফেলেছি, এখানে ঢুকে আর ঢুকিনি। ইয়ার পর আমরা ঢুকি গোড়া বেন্ডিস। সিএনজিতে আগুন লাগছে, ফ্লেম বার্ন হিসেবে আমাদের ভর্তি হয়েছে একজন, যার বয়স 50-এর মতো। উনি কিন্তু বেশি পড়ছে, অলমোস্ট 90%। এবং আমরা পরে ওনাকে ঢাকা রেফার করে দিয়েছি। আর শরীরের 90% মানে কিছুই বাকি নেই, সব পুড়ে গেছে। মুখে আবার ইনহেলেশন, শ্বাসনালী পুড়ে গেছে। সব মিলিয়ে খুব খারাপ অবস্থা। সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তারা জানায়, 3 যুবক চট্টগ্রামের হাটহাজারী এলাকা থেকে সিএনজি অটোরিকশাকে অনুসরণ করে আসছিল। এটিকে পূর্ব শত্রুতা বা ছিনতাইয়ের ঘটনা বলেই ধারণা করা হচ্ছে বলে জানান বাইজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহের চেষ্টা চলছে। আমার সাথে ডিবি টিম আছে। আমরা বিস্তারিত জেনে কেন বা কারা ছিনতাইকারী না পারিবারিক দ্বন্দ্ব, কী কারণে এই গ্রাম থেকে আসা একটা সিএনজির উপর অ্যাটাক করেছে বা গতিরোধ করেছে, পথরোধ করেছে, এটা আমরা তদন্ত করে বিস্তারিত বলতে পারবো। এমন ঘটনা জনমনে নানা প্রশ্নের জন্ম দিচ্ছে। যদিও এই হামলার পেছনে রাজনৈতিক উদ্দেশ্যকে নাকচ করছে পুলিশ। ফাইসাল করিম, এখন চট্টগ্রাম। আন্তর্জাতিক প্রসঙ্গ, ট্রাম্প বিরোধী হ্যান্ডস অফ বিক্ষোভে আবারও যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক ও শিকাগো শহরে জড়ো হয়েছেন হাজারো মানুষ। মানবতার নামে গণতন্ত্রকে হত্যা করেছেন ট্রাম্প, এমনটাই দাবি মার্কিনীদের। আরও জানাচ্ছেন জেহানারা ভুইয়া। ট্রাম্প মাস্ট গো নাও স্লোগানে কাঁপছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পদত্যাগের দাবিতে এভাবেই হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ করেন কয়েক হাজার মানুষ। অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত গাজা যুদ্ধে ইসরায়েলকে রসদ পাঠানো সহ 2000 সরকারি কর্মকর্তাকে চাকরিচ্যুতের অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে মার্কিনরা। শনিবার হোয়াইট হাউসের সামনে বিক্ষোভের মাধ্যমে তারই বহিঃপ্রকাশ করেন তারা। গণতন্ত্রের নামে ট্রাম্প ফ্যাসিজম করছে বলে অভিযোগ আন্দোলনকারীদের। This is happening here in our country today. Fascism. Trump is taking Joe Stalin's playbook and using it.
ট্রাম্প প্রশাসনের অপকর্মের বিরুদ্ধে সোচ্চার হয়েছে নিউ ইয়র্কবাসীও। শনিবার নিউ ইয়র্ক শহরের শত শত মানুষ ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভে নামেন। পরে ম্যানহাটনের রাজপথে মার্চ করেন বিক্ষোভকারীরা। সে সময় বৈধ অভিবাসীদের ট্রাম্প জোর করে যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করছেন বলে অভিযোগ তোলেন তারা। I just hope that people don't get discouraged because there's a movement now, but as the months go on, the Trump presidency goes on, things could evolve, but I want people to keep the momentum. I think that people are rising up all over this country for good reasons, and I am here to be part of that uprising. ট্রাম্প বিরোধী হ্যান্ডস অফ বিক্ষোভ হয়েছে শিকাগো শহরেও। পুলিশের বাধা উপেক্ষা করেই স্বতঃস্ফূর্তভাবে হাজারো মানুষ অংশ নেন ট্রাম্প বিরোধী বিক্ষোভে। They've outlawed the use of certain words and phrases. They're arresting people for voicing their opinions and their thoughts. It's got to stop. That's our country's premise, freedom of speech. Donald Trump and his corrupt government, which is taking away all our democracy. গত এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে হ্যান্ডস অফের ব্যানারে ট্রাম্প বিরোধী বিক্ষোভ। যুক্তরাষ্ট্রের 50টি অঙ্গরাজ্যে একযোগে 50টি বিক্ষোভের ডাক দেওয়া হয় এতে। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব। শেষ করছে শান্তবাজার। তার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। অর্থ বিল ও আস্থা ভোট, সংবিধান আর জাতীয় নিরাপত্তা ছাড়া সব বিষয়ে মতামত দিতে পারবেন এমপিরা। ঐকমত্য কমিশনের বৈঠকে বিএনপির সুপারিশ। নির্বাচনের সময়সীমা নিয়ে বিএনপি এনসিপির দূরত্ব, ঐক্য গঠনে অন্য দলগুলোকে কাছে টানার চেষ্টা। 22 জুন পর্যন্ত বাড়ল দল নিবন্ধনের সময়সীমা। প্রাইম এশিয়ার শিক্ষার্থী জাহতুল হত্যা মামলা দায়ের, বৈষম্য বিরোধীদের দিকে আঙ্গুল ছাত্র দলের, পরিকল্পিত হত্যার দাবি পরিবারের। পলিটিক্যাল এখানে তার কোনো ঝামেলা থাকার কথা না, কারণ সে এরকম ছেলেই না। এই হত্যার সাথে যারা জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। 6 দাবিতে সারা দেশে কারিগরি শিক্ষার্থীদের মহাসমাবেশ। 48 ঘন্টার মধ্যে দাবি না মানলে লং মার্চ টু ঢাকা ঘোষণা। আসামিদের হাতকড়া পরানো নিয়ে ট্রাইব্যুনালে উত্তাপ। ওবায়দুল কাদের সহ 45 জনের বিরুদ্ধে 20 জুলাই তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ। শেষ করছি শান্তবাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন.tv।